এক্সেসিভ মাছ খাওয়া, স্পেশালি নদীর মাছ, ফার্টিলিটির সঙ্গে এটার কানেকশন কীরকম আছে? আনহেলদি লাইফস্টাইলের স্পামের উপর অনেকই প্রভাব পড়ে। হেভি স্মোকিং বলুন, হেভি অ্যালকোহল কনজাম্পশন বলুন। সবাই একটা খুব ফেমাস মুভি জানি, গুড নিউজ, যেই মুভিতে দেখানো হয়েছিল যে কাপলের এগ বা স্পাম যেটা এক্সচেঞ্জ হয়ে যায় অন্য কাপলের সঙ্গে, এটা কি অ্যাকচুয়ালি সম্ভব? খুব কম এগ নিয়ে আইভিএফটা স্টার্ট করা হয়, তাহলে সেরকম সফলতাটা কিন্তু পাওয়া যায় না। Hello and a very warm welcome to another episode of Khushkhabri Ka Mantra. I'm your host Anchor Snehashri এবং আজকে আমরা রয়েছি সিটি অফ জয় কলকাতা শহরে, এবং আজকের দিনে আমরা কলকাতার একটা গুরুত্বপূর্ণ কনসার্ন নিয়ে ডিসকাস করব, যেটা লোকের মনে আসে বাট মুখে আসে না, দ্যাট ইজ ফার্টিলিটি। আমরা জানি আমাদের এই শহর শিক্ষা, সংস্কৃতি এবং একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেটের জন্য কতটা এগিয়ে, কিন্তু এই মাইন্ডসেটটা প্যারেন্টহুডের জার্নিতে কিভাবে কাজ করে এটা বুঝতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইন্দিরা আইভিএফ থেকে কলকাতার প্রবৃদ্ধ ফার্টিলিটি এক্সপার্ট ডক্টর আকাঙ্ক্ষা। ডক্টর আকাঙ্ক্ষা, আমাদের শোয়ে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্যে। আজকালকের কাপলসের জন্য এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি খুবই রেলিভেন্ট। কলকাতা শহর বলুন বা যে কোনো শহরই বলুন, এখন সব কেউ নিজের ফ্যামিলিকে এনজয় করতে চায়। যেমন এখনই পুজো গেল, সবাই নিজের ফ্যামিলির সাথে একটু খুব ভালোই এনজয় করলো, কিন্তু এদের মধ্যে কিছু কাপলসরা আছে এরকম যারা কিন্তু একটু সাইলেন্ট লড়াই লড়ছে। সেই লড়াই হলো ইনফার্টিলিটির লড়াই। ও লড়াইটা কিন্তু আরও কঠিন হয়ে যাচ্ছে সমাজের কথার জন্যে, সোশ্যাল প্রেশারের জন্যে। রাইট, এখনও একটা স্টিগমা আছে যে যারা আইভিএফ এর মাধ্যমে কনসিভ করতে চায়, মেডিকেল সাহায্য নিয়ে যারা কনসিভ করতে চায়, তাদের এই ধারণাটা রয়েছে যে তাদের মধ্যে কিছু একটা কমতি রয়েছে। এইসব কথা কাপলদেরকে আরও ডিস্টার্ব করে তোলে, আরও লজ্জিত করে তোলে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই কথাটা কিন্তু একদম ঠিক। আমরা এই জিনিসটা প্রতিদিনই ক্লিনিকের মধ্যে দেখি কি কাপলসরা বছর পর বছর ট্রাই করতে থাকে, কিন্তু লোকেরা কি বলবে ভেবে ডক্টরের কাছে কিন্তু পরামর্শ নিতে যায় না। ইনফার্টিলিটি কোনো পার্সোনাল জিনিসটা নয়, কিন্তু ইনফার্টিলিটি একটা মেডিকেল ডিজিজ আছে। যেমন ডায়াবেটিস হলো বা যেমন কোনো হার্ট ডিজিজ হলো, ইনফার্টিলিটিও সেরকমই একটা ডিজিজ যার প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টটা কিন্তু করা যেতে পারে। আর এই স্টিগমাটা শুধু ক্লিনিকের বাইরেই থাকে না, কাপলদের রিলেশনশিপকেও এফেক্ট করে, তাদের নিজেদের মাইন্ডসেটকেও এফেক্ট করে। আর আইরনি হলো এই জাজমেন্টের ভয়, এই ইমোশনাল ব্রেকডাউনের ভয়, তারা ট্রিটমেন্ট নিতে ভরসা পায় না। মানে যাদের সব থেকে বেশি এই ট্রিটমেন্টের দরকার, এই সাহায্যের দরকার, তারাই এই সাহায্য নিতে দ্বিধাবোধ করে। অ্যাবসলিউটলি কারেক্ট। এটা ইমোশনাল ভাবে কিন্তু অনেকটাই কষ্টকর কাপলের জন্যে। এভরি মান্থ ওদের একটা হোপ আর ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাইকেলটা চলতে থাকে। ওদের পার্সোনাল, এটা নিয়ে ওদের পার্সোনাল রিলেশনশিপটাও অনেকটা কিন্তু অ্যাফেক্ট হয়। সো ইয়েস, ইনফার্টিলিটির অনেকটাই ইমোশনাল ইফেক্ট পড়ে একটা কাপলের উপর, ওদের মেন্টাল হেলথের উপর। অ্যান্ড সেজন্যই আমরা বলি কি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওদেরকে একটা প্রপার কনসালটেশনের জন্য যাওয়া উচিত। তাহলে সরাসরি আমরা এই প্রশ্নের মধ্যে চলে আসি যে আইভিএফ ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কী? আইভিএফ ট্রিটমেন্ট হয় যেমন একটা ন্যাচারাল প্রেগন্যান্সি হয়। একটা ন্যাচারাল প্রেগন্যান্সি হয় যখন মেয়েদের ডিম ছেলেদের স্পার্মের সাথে মিশিয়ে একটা বেবি বানায়, আর সেই বেবি ইউট্রাসের ভিতরে গিয়ে প্রেগন্যান্সিটা দেয়। এটা হলো একটা স্বাভাবিক প্রেগন্যান্সি যেভাবে হয়। আইভিএফ প্রসেসের মধ্যে এই জিনিসটাকেই কিন্তু মিমিক করা যায়। আইভিএফে দুটো স্টেপ হয়। প্রথম স্টেপে বেবিটা বানায়া যায় ল্যাবরেটরির মধ্যে, অ্যান্ড সেকেন্ড স্টেপের মধ্যে সেই বেবিটাকে ইউট্রাসের ভিতরে ট্রান্সফার করা যায়। তো ফার্স্ট স্টেপে আমরা কি করি, আমরা যে ফিমেল পার্টনার হয়ে তাকে কিছু ইনজেকশনটা দিয়ে এগ কালেকশনটা করি। তারপরে এগ কালেকশন করার পরে সে এক্সট্রা নিয়ে হাজব্যান্ডের স্পামটা দিয়ে বেবিটা তৈরি করা যায়। অ্যান্ড দেন সেকেন্ড স্টেপে ও বেবিটাকে ইউট্রাসের ভিতরে ট্রান্সফার করে প্রেগন্যান্সিটা করা যায়। তারপরে যে প্রেগন্যান্সি চলে সেটা মোরলেস একটা নর্মাল প্রেগন্যান্সির মতনই চলে। কাদের আইভিএফ ট্রিটমেন্টের পথে যাওয়া উচিত, মানে কাদের জন্য এই পথ সঠিক হয়ে উঠতে পারে?
কিছু কিছু কাপলস হয়ে যাদের ডাইরেক্টলি আইভিএফে যাওয়া উচিত, যেমন বলো একটা মেয়ে যাদের দুটো টিউবই ড্যামেজ হয়ে গেছে বা দুটো টিউবই ব্লকড আছে, বা একটা কাপল যাদের হাজব্যান্ডের স্পাম কাউন্টটা খুবই কম বা একদমই জিরো, এই দুটো ইন্ডিকেশনসের মধ্যে আইভিএফ ডাইরেক্টলি করা উচিত। তারপরে কিছু ইন্ডিকেশনস এরকম আছে যাকে রিলেটিভ ইন্ডিকেশনসটা বলা যেতে পারে, যেমন কিছু মেডিকেল ডিসঅর্ডার, যেমন পলিসিস্টিক ওভারি হলো বা এন্ডোমেট্রিওসিস হলো, যেখানে অম্ন ট্রিটমেন্টটা করার পরেও প্রেগনেন্সিটা কিন্তু আসছে না, তাদেরকে আইভিএফে যাওয়া উচিত। ফোর্থ ইন্ডিকেশনটা হলো যেখানে কোনো কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু অনেক বছর পার হয়ে গেছে, অনেক ট্রিটমেন্টটা করা হয়ে গেছে, তা কিন্তু তখনও স্বাভাবিক প্রেগনেন্সিটা আসছে না, ওরকম কাপলসকেও আইভিএফে দিকে যাওয়া উচিত। অ্যান্ড ফিফথ অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্ডিকেশনটা হলো যাদের বয়সটা কিন্তু অনেক বেশি, তারা যত দেরি থেকে বিয়ে করেছে বা দেরি থেকে বেবি প্ল্যান করছে। সো যাদের বয়স 38 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হয় তাদেরকে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি আইভিএফ দিকে চলে যাওয়া উচিত। ওকে, সো এটা আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টে নিয়ে আসে, ট্রিটমেন্ট লেট করালে আউটকামের ওপর কী প্রভাব পড়ে। এই মেসেজটা কিন্তু আজকে আমার দিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ। টাইম ইজ দ্য এসেন্স অফ ট্রিটমেন্ট। সব জিনিসগুলোই আনা যেতে পারে কিন্তু টাইমটা ফেরত আনা যায় না। সো ট্রিটমেন্টটা ডিলে করলে আপনার যে চান্সেস অফ সাকসেস থ্রু আইভিএফ সেটাও কিন্তু কমতে থাকে। আইভিএফ এরকম একটা ট্রিটমেন্ট যেখানে মেয়েদের বয়স বা মেয়েদের এগ রিজার্ভ খুব ইম্পর্ট্যান্ট হয়। সো যদি খুব বেশি বয়সে আইভিএফটা স্টার্ট করা হয় বা খুব কম এগ নিয়ে আইভিএফটা স্টার্ট করা হয় তাহলে সেরকম সফলতাটা কিন্তু পাওয়া যায় না। দ্যাটস ওয়াই টাইমলি ট্রিটমেন্ট অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট ইজ অ্যাডভাইসড। তাহলে মেসেজটা ক্লিয়ার যে টাইম অনেকটাই ক্রিটিক্যাল। যদি টাইম এতটাই ইম্পর্ট্যান্ট হয় তাহলে আমি ভাবছি যখন কাপলরা হেসিটেন্ট বা ভয় পায় তারা প্রথমে কোন অল্টারনেটিভস এক্সপ্লোর করে। লাইক আমি যেই অল্টারনেটিভসের কথা ভাবছি, লাইক মেডিসিন, ডায়েটারি সাপ্লিমেন্টস বা রিলিজিয়াস রেমেডিসের কথা, যা আমাদের কালচারে অনেকটা ডিপলি রুটেড, এগুলো কতটা এফেক্টিভ আর এগুলো কি আইভিএফের আগে একটা স্টেপ হিসেবে চিন্তা করা উচিত? মানে ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি একটু ব্রেক করে করে বলছি আনসারটা। অল্টারনেটিভ এটা অবভিয়াস আছে কি কেউই ডাইরেক্টলি আইভিএফে যেতে চাইবে না, আর ইনফ্যাক্ট ডাইরেক্টলি আইভিএফ কাউকে অ্যাকচুয়ালি অ্যাডভাইসও করা হয় না। সো দেয়ার আর সার্টেন স্টেপস যেটা অ্যাকচুয়ালি কাপলকে হেল্প করতে পারে টু অ্যাচিভ আ সাকসেসফুল প্রেগনেন্সি। ফার্স্ট অফ অল আমি বলবো লাইফস্টাইল ফ্যাক্টরস, যেমন একটা হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করা। আমরাও বলি কি তুমি একটা অ্যাডভান্স ট্রিটমেন্টে যাবে তার আগে একটা লাইফস্টাইলটাকে কিন্তু ইমপ্রুভ করা উচিত, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। দেয়ার আর সার্টেন থিংস লাইক মেডিটেশন হলো, যোগা হলো, সেটা কি তোমার বডিটাকেও ফিট করবে আর তোমার স্ট্রেস লেভেলটাও কমাবে, উইচ ইজ বেনিফিশিয়াল ফর আইভিএফ ট্রিটমেন্ট অলসো। সো সেটা আমরাও অ্যাডভাইস করি। দেন দেয়ার আর সার্টেন হেলথ সাপ্লিমেন্টস, হার্বাল ট্রিটমেন্টস, সেটা পেশেন্ট নিতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের মেজর প্রবলেম আছে, যেমন ধরুন যাদের টিউবটা ড্যামেজ আছে বা টিউবসটা ব্লক আছে, বা যাদের অনেক বয়স বেশি আছে, বা ধরুন যাদের হাজব্যান্ডের স্পার্ম কাউন্টটা একদম জিরো আছে, এই অল্টারনেটিভ ট্রিটমেন্টসটা ওদের কিন্তু ফাইনাল ট্রিটমেন্টটা দিতে পারবে না। মানে ওদের অ্যাডভান্স ট্রিটমেন্টটা লাগবেই লাগবে। অ্যাডভান্স ট্রিটমেন্টের সাথে ওরা যদি এসব ট্রিটমেন্টটা ট্রাই করতে চায় দেন দের ইজ নো প্রবলেম। কিন্তু শুধু এই ট্রিটমেন্টের উপর বেস করে অনেক যদি ওরা টাকা ওয়েস্ট করে দেয় বা অনেক টাইমটা যদি পার করে দেয় তাহলে ওদের খুব প্রেশিয়াস টাইমিংটা চলে যাবে। অ্যান্ড দেন ইভেনচুয়ালি যখন ওরা আইভিএফ করতে আসবে তখন অবধি অনেকটা দেরি হয়ে যেতে পারে। সো যে হার জিনিসটাই ব্যালেন্স করে চলতে হবে। আমরা শুধু লাইফস্টাইল ফ্যাক্টরটাই মডিফাই করব, আমরা কোনো প্রপার মেডিকেল ট্রিটমেন্টে যাব না, এরকম করা উচিত না। আপনি মেডিকেল অ্যাডভাইসটাও নিন, আপনি একবার শুনে নিন ডক্টররা কী অ্যাডভাইস করছে, তার সাথে সাথে অল্টারনেটিভ ট্রিটমেন্টটাও করতে থাকুন। তাহলে মেসেজটা ক্লিয়ার। আপনি যদি এক্ষুনি কোনো স্টেপ নেন বা পরে, শুরু থেকেই আপনি আপনার অপশনস জেনে নিতে পারেন। রাইট। সো নলেজ অ্যান্ড টাইম ইজ দ্য এসেন্স অফ এভরিথিং। আপনি যদি আপনার ডায়াগনোসিসটা জানছেন, যদি আপনার অপশনসটা আপনারা বুঝে নিয়েছেন তাহলে কোনো অসুবিধা নেই। যদি আপনাকে অলরেডি এটা বলে দেওয়া হয়েছে কি আপনার আইভিএফ ছাড়া প্রেগনেন্সিটা হবে না, তাহলে ট্রিটমেন্টটা ডিলে করে কোনো লাভ নেই। বাট যদি ডক্টর আপনাকে এই জিনিসটা বলেছে কি হ্যাঁ ঠিক আছে আপনি কিছুদিন আরও ওয়েট করতে পারেন বা কোনো আর অপশানে যেতে পারেন, তাহলে ডেফিনেটলি ওয়েট করা উচিত।
আমরা এই ইম্পর্টেন্ট কনভারসেশনটা চালিয়ে যাব আরও অনেক প্রশ্ন এবং উত্তরের সঙ্গে একটা ছোট্ট ব্রেকের পর। আমার সঙ্গে আপনারা জুড়ে থাকুন। কলকাতাতে আমরা একটা ডিস্টিংক্ট ট্রেন্ড দেখি, বেশিরভাগ মেয়েরা নিজেদের কেরিয়ার স্টেবল করার জন্য একটু লেটে তাদের প্রেগনেন্সি প্ল্যান করে। বেশিরভাগ কাপলসরাই মোরওভার 35+ এজে নিজেদের প্রেগনেন্সি প্ল্যান করে। তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এটা অ্যাকচুয়ালি একটা ডাবল এজ সোয়ার্ড বলা যেতে পারে। একদিকেতে তো এটা খুবই ভালো, মেয়েরা নিজেকে এম্পাওয়ার করছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, উইচ ইজ ওয়ান্ডারফুল টু সি ইন দিস টাইম। বাট যদি ফার্টিলিটি হিসাবে দেখা যায় তাহলে বিকজ অফ লেট ম্যারেজ অ্যান্ড লেট ফ্যামিলি প্ল্যানিং, এজ রিলেটেড যে ইনফার্টিলিটি ইস্যু হয় সেটা চলে আসে। একটা মেয়ে যখন জন্ম নেয় সে নিজের এগ রিজার্ভটা নিয়ে জন্ম নেয়, আর যেমন যেমন এজটা যাবে এগ রিজার্ভটা কিন্তু কমতে থাকবে। সো যারা প্রেগনেন্সি লেট প্ল্যান করছে, যারা 35-এ অর ফর দ্যাট ম্যাটার 38-এর পরে প্রেগনেন্সিটা প্ল্যান করছে, ওদেরকে এটা বুঝতে হবে কি ওদের পিক ফার্টিলিটি উইন্ডোটা কিন্তু পার হয়ে গেছে। তারপরেও প্রেগনেন্সির কিন্তু হতে পারে, ইটস নট কি 35-এর পরে কি 38-এর পরে প্রেগনেন্সিটা হতে পারে না, হয় ন্যাচারালিও হতে পারে। কিন্তু ফার্টিলিটি রিলেটেড চ্যালেঞ্জেসটা এই এজ গ্রুপে কিন্তু একটু বেশি আসবে। আর যদি প্রেগনেন্ট হতে অসুবিধা হয় তাহলে এদেরকে মেডিকেল হেল্প একটু আর্লি নেওয়া উচিত। তাহলে শুধু বয়সের নাম্বার নয়, বায়োলজিক্যাল রিয়েলিটিও ইম্পর্টেন্ট। বয়স ছাড়াও কলকাতা শহরে অনেকেরই আরবান হেলথ প্রবলেমসও রয়েছে। আমাদের রিচ কিউলিনারি কালচার আছে, কিন্তু এতে সুগার আর ফ্যাটও বেশি, পলিউশনও অনেক, PCOS, থাইরয়েড আর টাইপ 2 ডায়াবেটিসের মতো লাইফস্টাইল ডিজিজ যা এখানে অনেক বেশি। এগুলো কিভাবে সাইলেন্টলি ইনফার্টিলিটিকে ড্রাইভ করে? আপনি এটা একদম ঠিক পয়েন্ট বলছেন। এটা একটা সাইলেন্ট অ্যাপিডেমিক বলা যেতে পারে অ্যাকচুয়ালি। লাইক PCOS এখন খুবই কমন। সিডেন্টারি লাইফস্টাইল, হাই সুগার ইনটেক, এক্সেসিভ ওয়েট গেইন, এ সবই কিন্তু রিস্ক ফ্যাক্টরস লিডিং টু PCOS। যাদের PCOS হয়ে তাদের পিরিয়ডের প্রবলেম হলো, ওভুলেশনের প্রবলেম হলো, ওদের কনসিভ করতেও কিন্তু প্রবলেম আসে। সো PCOS এখন খুবই কমন হয়ে গেছে। সেকেন্ড আমি বলি থাইরয়েড ডিসঅর্ডার্স আর অলসো ভেরি কমন ইন বেঙ্গল। সো যাদের থাইরয়েডের প্রবলেম থাকে তাদেরও হরমোনাল কিন্তু ইমব্যালেন্স হয়ে, অ্যান্ড যদি থাইরয়েডটা ভালোভাবে না কন্ট্রোল করা হয় তাহলে ইট ক্যান লিড টু ইনফার্টিলিটি, বা যদি প্রেগনেন্সি হয় আর থাইরয়েডটা খুবই আনকন্ট্রোল থাকে দেন ইট ক্যান লিড টু মিসক্যারেজ অলসো। থার্ডলি হলো খুব ইম্পর্টেন্ট ব্লাড সুগার, হাই ব্লাড সুগার। এখন দেখা গেছে কি খুব কম এজে লোকেদের কিন্তু ডায়াবেটিস হয়ে যাচ্ছে। সুগার ক্যান ইম্প্যাক্ট ফার্টিলিটি মেয়েদের মধ্যেও প্লাস ছেলেদের মধ্যেও। সো দুজনকেই কিন্তু একটা হেলদি লাইফস্টাইল নেওয়া উচিত, একটু ওয়েট কন্ট্রোল করা উচিত, ডায়েটারি হ্যাবিটসটা কিন্তু হেলদি রাখা উচিত, বিকজ এ ফ্যাক্টরস আগে কন্ট্রোল করা উচিত। যদি আপনাদের কারো যদি এ ফ্যাক্টর থাকে, ধরুন PCOS আছে বা থাইরয়েড আছে বা ডায়াবেটিস আছে, তাহলে সবসে আগে এই ফ্যাক্টরসটাকে কন্ট্রোল করা হবে। তারপরে যদি প্রেগনেন্সি না হয় তারপরে অ্যাকচুয়ালি IVFটা ইয়া কোনো আর অ্যাডভান্স ট্রিটমেন্টটা অ্যাডভাইস করা হয়। আর পুরুষদের ব্যাপারে কোন কোন ফ্যাক্টরস রেলিভেন্ট? মেট্রোপলিটন লাইফের প্রেশার, লং কমিউট, ওয়ার্ক স্ট্রেস, এগুলো কি রোল প্লে করে? স্ট্রেস লেভেলে কিন্তু অনেক বড় রোল। স্ট্রেস লেভেল যদি হাই থাকে তাহলে স্পার্ম কাউন্টটা অ্যাফেক্ট হতে পারে, স্পার্ম মোটিলিটিটা অ্যাফেক্ট হতে পারে, স্পার্ম কোয়ালিটিটা অ্যাফেক্ট হতে পারে। সো আজকাল যেটা দেখা যাচ্ছে কি হেভি স্মোকিং যেটা খুব কমনলি করা হয়, বা আনহেলদি ফুড হ্যাবিটস যেটা হয়, বা খুব হেভি অ্যালকোহল কনজাম্পশন হলো, বা ড্রাগ ইনটেক হলো, এইসব ফ্যাক্টার্সটা কিন্তু স্পার্ম হেলথকে সিভিয়ারলি অ্যাফেক্ট করতে পারে। থার্ডলি আছে এক্সেসিভ ওয়েট গেইন। সো এক্সেসিভ ওয়েট গেইন যেমন মেয়েদের মধ্যে বলা হয় কি এক্সেসিভ ওয়েট গেইন ক্যান লিড টু PCOS, ছেলেদের মধ্যেও যদি এক্সেসিভ ওয়েট গেইন হয়, ওবেসিটি হয়, দ্যাট ক্যান লিড টু পুয়ার স্পার্ম কাউন্ট অ্যান্ড ইভেনচুয়ালি ইনফার্টিলিটি। সো ইয়েস, লাইফস্টাইল ফ্যাক্টরসে, স্ট্রেস ফ্যাক্টরে একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে ইন মেল ইনফার্টিলিটি। সো ডক্টর, কলকাতার আরেকটা ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট হলো এখানকার লোকেদের প্রোফাইল। বাঙালিরা কিন্তু অনেক বড় রিসার্চার। এটা অ্যাকচুয়ালি সত্যি। অনেক পেশেন্টরাই এখন আসে, প্রিন্ট আউটগুলোটা নিয়ে আসে, গুগলে সার্চ করে আসে, আর অ্যাক্টিভলি জিজ্ঞেস করে কি প্রসিজারটা কি হয়। ওরা জানে IUI কি, IVF কি,
প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিসটা কী। তো পেশেন্টসরা এখন খুব ওয়েল ইনফর্মড থাকে। তো এই রিসার্চ করে নিজেদের একটা ধারণা তৈরি করা, এটা কি ভালো? দিক থেকে বলবো হ্যাঁ ভালো। একটা ওয়েল ইনফর্মড পেশেন্ট ট্রিটমেন্টের মধ্যে একটা খুব ভালো পার্টনার হয়ে যেতে পারে। পেশেন্টরা যদি আগে থেকে অনেক জিনিস জানে তাহলে ওদেরকে বোঝাতেও খুব সুবিধা হয়। কিন্তু হর জিনিসেরই মতন এ জিনিসের একটা নেগেটিভ সাইডও আছে। অনেকটা রিসার্চ যদি করতে থাকে তাহলে ওদের স্ট্রেস লেভেলটাও অনেক হাই হয়ে যায়, উইচ ইজ নট ভেরি গুড ফর দ্য ট্রিটমেন্ট। সেকেন্ড পয়েন্ট আছে ওদের এক্সপেকটেশনসটা কিন্তু আনরিয়ালিস্টিক্যালি হাই হয়ে যায়। সো অ্যাজ ডক্টরস এটা আমাদের কাজ কি আমরা ওদেরকে অ্যাকচুয়ালি ভালোভাবে প্রসেসটা বোঝাই, ওদের এক্সপেকটেশনসটা নিয়ার রিয়ালিটি রাখি। সো হ্যাঁ, অ্যাজ ডক্টরস ইট ইজ আওয়ার জব টু মেক দেম ওয়েল ইনফর্মড বিফোর ট্রিটমেন্ট। আচ্ছা, এই যে আইভিএফ ট্রিটমেন্ট, আমি মনে করি এটা শুধু একটা মেডিকেল জার্নি নয়, এটা একটা ইমোশনাল জার্নির মধ্যে দিয়েও যাওয়া। তো আপনি কি এই দুটো জার্নি ম্যানেজ করেন? Yes, of course. देखिए, infertility is an emotional journey. IVF treatment is an emotional journey. So শুধু মেডিকেল ট্রিটমেন্ট দিলে হবে না, কাপলসকে ইমোশনালি সাপোর্ট করতে হবে, এদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে। ট্রিটমেন্টের মধ্যে অনেকই আপস অ্যান্ড ডাউনস আসে। সো ও সব জার্নিতে ওদেরকে একটু ভালোভাবে বোঝাতে হবে, ওদেরকে সাপোর্ট করতে হবে, সাইকোলজিক্যালি কাউন্সেলিং করতে হবে। সো অ্যাজ আইভিএফ স্পেশালিস্ট উই হ্যাভ টু টেক কেয়ার অফ বোথ দ্য পার্টস। মেডিকেল পার্টটাও আমাদেরকে দেখতে হবে আর ইমোশনাল পার্টটাও আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, কিছুক্ষণ আগে তুমি কিছু ট্রিটমেন্টের অপশনসের ব্যাপারে আমাকে বললে, লাইক আইভিএফ, আইইউআই, আইসিএসআই। আমি জানতে চাই যে এগুলোর মধ্যে ডিফারেন্স কী এবং কখন এগুলো কনসিডার করা উচিত? দেখো, আইইউআই ট্রিটমেন্ট যেটা হয় সেটা ইজ ভেরি সিমিলার টু একটা ন্যাচারাল প্রেগনেন্সি। সো আইইউআই ট্রিটমেন্ট ইউজুয়ালি ওদেরকে অফার করা হয় যেখানে খুব বেশি প্রবলেম নয়, যাদের বয়সটা কম আছে বা মেল পার্টনারে হালকা ফুলকা স্পামে প্রবলেম থাকলে তাহলে আইইউআইটা করা যেতে পারে। আইইউআইতে ফিমেল পার্টনারকে কিছু মেডিসিন দিয়ে একটা রেডি করা হয় অ্যান্ড ওভুলেশনের টাইমের কাছাকাছি হাজব্যান্ডের স্পামটা নিয়ে ওয়াশ করে ইউট্রাসের ভিতরে ট্রান্সফার করা হয়। সো আইইউআইয়ের মাধ্যম থেকে যে প্রেগনেন্সি হয় সেটা মোর অর লেস ভেরি সিমিলার টু একটা ন্যাচারাল প্রেগনেন্সি। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ট্রিটমেন্ট। তারপরে হলো আইভিএফ। আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই ট্রিটমেন্টটা করা হয় যাদের ধরুন দুটো টিউব ব্লক আছে বা যাদের পিসিওএস আছে, নর্মাল ট্রিটমেন্টটা সাকসেসফুল হয়নি, বা যাদের হাজব্যান্ডের স্পামে একটু আরও সিভিয়ার প্রবলেম আছে, ওখানে আইভিএফটা করা হয়। আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে যে ফিমেল পার্টনার হয় তার এক্সট্রা বডির বাইরে করে নেওয়া হয় আর ও এগস আর স্পামকে একসাথে ল্যাবরেটরির মধ্যে একই ডিশের মধ্যে রেখে ফার্টিলাইজ করা হয়। সো দিস ইজ আ আইভিএফ ট্রিটমেন্ট। ইক্সি আইভিএফ ট্রিটমেন্ট থেকে একটু আরও অ্যাডভান্সড। ইক্সি ইউজুয়ালি করা হয় সিভিয়ার মেল ইনফার্টিলিটি, মানে যেখানে স্পাম কাউন্টটা খুবই কম, ওখানে যে একটা বার করা হয়েছে সে একটা ধরে ধরে একটা স্পাম সিলেক্ট করে ও এগের ভিতরে ইনজেক্ট করা হয়। সো ইক্সি ইউজুয়ালি যেখানে স্পামের সিভিয়ার প্রবলেম হয় ওখানে করা হয়। আপনি কি আমাদের শ্রোতাদের জন্যে এমন কোনো রেলিভেন্ট কেস স্টাডি শেয়ার করতে পারেন? আচ্ছা, একটা কেস বলবো যেখানে কাপল ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 30-32 এজের কাছাকাছি। ওরা 7 ইয়ার্স থেকে চেষ্টা করছিল প্রেগনেন্সির জন্যে, অনেকগুলো মেডিসিন খেলো, অনেকগুলো ইঞ্জেকশন নিল, কিন্তু প্রেগনেন্সিটা একবারও আসেনি। তারপরে আসলো, আমরা ইভ্যালুয়েশন করে দেখলাম কি যে মেল পার্টনার আছে তার স্পাম কাউন্টটা কিন্তু খুবই কম। তারপরে ওদেরকে আইভিএফটা অ্যাডভাইস করা হলো, আইভিএফ হলো, আর আফটার আইভিএফ ফার্স্ট অ্যাটেম্পটেরই ওদের প্রেগনেন্সিটা চলে আসলো। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, যেখানে অনেকবারই এমনি হয় কি মেয়েদেরকে শুধু ট্রিটমেন্টটা ডক্টরটা দিতে পুশ করা হয় কি না ছেলেদের কোনো প্রবলেম হবে না। সো থ্রু দিস কেস একটু আরও এমফাসাইজ করবো কি যখনই টেস্টিংটা শুরু করতে হয় ছেলেদের আর মেয়েদেরকে কিন্তু একসাথে করতে হবে। সো এরকম কেসের মধ্যে আমরা সফলতা পেয়েছি। আচ্ছা, সেকেন্ড কেসটা বলবো একটা মেয়ে যার পলিসিস্টিক ওভারিজ ছিল। শি ওয়াজ ট্রাইং ফর অ্যারাউন্ড 7-8 ইয়ার্স।
অনেকগুলো ট্রিটমেন্ট দেওয়া হলো, মেডিসিন দেওয়া হলো, ইনজেকশন দেওয়া হলো, ল্যাপ্রোস্কোপি করা হলো, আইইউআই করা হলো, কিন্তু সাকসেসটা আসেনি। তারপরে ইভেন্চুয়ালি ওদেরকে কাউন্সিল করা হলো কি ওদের জন্য আইভিএফই এখন সঠিক ট্রিটমেন্ট। কাপল আইভিএফটা করালো আর ওদেরও একটা হেলদি প্রেগনেন্সি চলে আসলো আফটার ফার্স্ট অ্যাটেম্পট। সো এটা হলো একটা কেস। একটা আরও কেস ছিল যেটা হলো আনএক্সপ্লেন ইনফার্টিলিটি। সো অনেকবারই কি হয়, যখন টেস্টিংয়ের পরে দেখা যায় কি কোনো প্রবলেম নেই, মেয়েদেরও কোনো প্রবলেম নেই, ছেলেদেরও কোনো প্রবলেম নেই, ওরা ভাবে আমাদের কোনো ট্রিটমেন্টের দরকার নেই। সো কখনো কখনো এমনি হয় কি প্রবলেমটা যেটা হয় সেটা কিন্তু টেস্টের মধ্যে ধরা যায় না। ওরকম কাপল যদি অনেক বছর পার হয়ে যায়, লাইক ফর দিস কাপল ওরা 10 ইয়ার্স হয়ে গেছিলে কিন্তু প্রেগনেন্সিটা আসেনি। অলদো ওদের কোনো প্রবলেম ছিল না, মেয়েদেরও কোনো প্রবলেম ছিল না, ছেলেদেরও কোনো প্রবলেম ছিল না, কিন্তু নর্মাল ট্রিটমেন্টের মাধ্যম থেকে ওদের কিছুটাই করে প্রেগনেন্সিটা আসছিল না। দেন ইভেনচুয়ালি আমরা কাউন্সিলিং করলাম কি ইভেন দো ওদের কোনো প্রবলেম নেই, কিন্তু একটা এজ পার হওয়ার আগে প্রেগনেন্সিটা কিন্তু করে নিতে হবে। সো ইভেনচুয়ালি ওরা আইভিএফ করালো আর ওদেরও আইভিএফের পরে একটা হেলদি প্রেগনেন্সি চলে আসলো। সো দিজ আর সাম এক্সাম্পলস যেখানে আইভিএফের মাধ্যম থেকে কাপলসরা যারা 5-7 ইয়ার্স থেকে সাফার করছিলে একটা হেলদি প্রেগনেন্সি পেয়েছে। তাহলে চলুন আমাদের শ্রোতাদের জন্য আমরা কিছু কুইক কোয়েশ্চেন্সের উত্তর দিই। আমার হাইপোথাইরয়েডিজম আছে কিন্তু মেডিসিন নিয়ে কন্ট্রোলে আছে, আমি কি একটা বাচ্চা নিতে পারি? ডেফিনেটলি হাইপোথাইরয়েডিজম একটা এরকম মেডিকেল প্রবলেম যেটা যদি কন্ট্রোলে থাকে তাহলে প্রেগনেন্সি আসতেও কোনো প্রবলেম হয় না আর প্রেগনেন্সির মধ্যেও কোনো প্রবলেম হয় না। শুধু এটা মনে রাখতে হবে কি থাইরয়েড লেভেলসটা প্রেগনেন্সির মধ্যে মাঝে মাঝে চেক করতে থাকতে হবে। এক্সেসিভ মাছ খাওয়া, স্পেশালি নদীর মাছ, ফার্টিলিটির সঙ্গে এটার কানেকশন কীরকম আছে? মাছটা অ্যাকচুয়ালি একটা খুব ভালো সোর্স ফর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস উইচ ইজ ভেরি গুড ফর ফার্টিলিটি। বাট কিছু মাছ আছে উইচ আর ভেরি হাই ইন মার্কিউরি কন্টেন্ট, যেটা বড় বড় মাছ হয় যেমন কাতলাগুলো। সো যদি মডারেট যদি অল্প অ্যামাউন্টে খাওয়া যায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু হেভি কনজাম্পশন অ্যাকচুয়ালি ক্যান লিড টু হাই মার্কুরি লেভেলস উইচ ক্যান ইভেন্চুয়ালি অ্যাফেক্ট ইউর ফার্টিলিটি। সো যে ছোটো ছোটো মাছরা আছে যেমন হেলসা হলো, সার্ডিন হলো, ওটা কিন্তু সেফ আছে। সো আপনি যদি বড় মাছটা খেতে চান তাহলে ওটা একটু কম কোয়ান্টিটিতে খেলে হবে। So in both men and In females? both men and female, yeah. Women with over 35 years of age, তারা কি ডিরেক্টলি স্ট্রেট আইভিএফ করতে পারে? শুধু এজের হিসাবে আইভিএফটা অ্যাকচুয়ালি অ্যাডভাইস করা হয় না। যদি 35 এজ আছে কিন্তু সবে বিয়ে হয়েছে তাহলে ওরা কিছুদিন অ্যাকচুয়ালি ন্যাচারাল কনসেপশনের জন্য ওয়েট করতে পারে। কিন্তু যদি অনেক দিন হয়ে গেছে, অনেক ট্রিটমেন্ট নেওয়া হয়ে গেছে, দেন ইফ ইউ হ্যাভ অলরেডি ক্রস 35 এজ, বেটার হবে ডাইরেক্টলি আইভিএফ দিকে যাওয়া। ফ্রেশ আর ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারের মধ্যে কি পার্থক্য? একটা কি আরেকটার চেয়ে ভালো? এটা জানার জন্য অ্যাকচুয়ালি বুঝতে হবে কি হোয়াট ইজ ফ্রেশ অ্যান্ড হোয়াট ইজ ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার। ফ্রেশ এমব্রিও ট্রান্সফার বলা যায় লাইক আইভিএফের দুটো স্টেপ আছে, রাইট? প্রথম স্টেপে ইনজেকশন দিয়ে ডিমগুলোটাকে বার করা যায়, অ্যান্ড সেকেন্ড স্টেপে যে ডিম আর স্পার্ম দিয়ে এমব্রিও বানানো হয়েছে সেই এমব্রিওটাকে ইউট্রাসের ভিতরে ট্রান্সফার করা যায়। সো যদি এগ রিট্রিভাল यानी এগ পিকআপ और এমব্রিও ট্রান্সফার যদি সেম সাইকেলের মধ্যে করা হয় সেটাকে ফ্রেশ ট্রান্সফার বলা হয়। আর যদি এই দুটো স্টেপ আলাদা আলাদা মাসে করা হয়, যেমন ধরুন যদি এই মাসে ইনজেকশন দিয়ে এগ পিকআপ করে और একটা ফার্টিলাইজ করে এমব্রিও বানানো হয়েছে কিন্তু এমব্রিওটা ট্রান্সফার করা হয়নি আর এমব্রিওকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, আর সে এমব্রিও 1 মাস या 2 মাস পরে ট্রান্সফার করা হয়েছে, তাকে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারটা বলা হয়। একটা কাপলে ফ্রেশ এমব্রিও ট্রান্সফারটা বেশি হবে কি ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারটা বেশি হবে এটা অ্যাকচুয়ালি কেস টু কেস ডিসাইড করা হয়। বাট ইয়েস, ইন জেনারেল ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের সাকসেসটা ফ্রেশ এমব্রিও ট্রান্সফার থেকে একটু বেশি। এর সঙ্গে আমরা পরের প্রশ্নে চলে যাব। ফার্টিলিটি ড্রাগসের কি সাইড এফেক্টস হতে পারে? ফার্টিলিটি ড্রাগসটা যেটা এখন ইউজ করা হয় তারা মোর অর লেস সেফ, বাট কিছু কিছু মাইনর সাইড এফেক্টসটা নিশ্চয়ই হতে পারে। যেমন একটা খুব কমন সাইড এফেক্ট হয় হেডেক অ্যান্ড নজিয়া, ওটা হতে পারে। মুড সুইংস হতে পারে, ব্রেস্ট টেন্ডারনেস হতে পারে, অ্যাবডোমিনাল ব্লোটিং, অ্যাবডোমিনাল পেইন হতে পারে।
और একটা একটু মাইনর থেকে একটু বেশি বলবো, একটু সিভিয়ার সাইড এফেক্ট যেটা বলা যায় ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম, সেটাও হতে পারে। বাট যদি আইভিএফ সাইকেলটা ভালোভাবে মনিটর করা হচ্ছে, যদি ওভারিজকে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে স্টিমুলেট করা হচ্ছে, তাহলে এই সাইড এফেক্টসটা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করা যাবে। অলরাইট, কখন ডোনার এগ বা ডোনার স্পার্ম রেকমেন্ড করা হয়, আমরা সেটা মেন্টালি কিভাবে অ্যাকসেপ্ট করব? দেখো, বেশিরভাগ আইভিএফটা পেশেন্টদের নিজে এগ আর নিজে স্পার্ম দিয়েই করা হয়, কিন্তু কিছু কিছু কেসেস হয় যেখানে মেয়েদের এগ বলুন শেষ হয়ে গেছে বা কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে বা খুবই খারাপ কোয়ালিটি আছে যেটা দিয়ে কি আইভিএফ করা যাচ্ছে না। সো ও কেসের মধ্যে মেয়েদের জন্য একটা এগ ডোনার ইউজ করা যেতে পারে। সিমিলারলি ছেলেদের যদি স্পামে খুব সিভিয়ার প্রবলেম আছে যেটা দিয়ে আইভিএফ পসিবল হচ্ছে না, বা নন অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া আছে যেখানে টিসা বা মাইক্রোটিসা করেও স্পামটা পাওয়া যাচ্ছে না, ও কেসের মধ্যে অ্যাজ এ লাস্ট অপশন ডোনার স্পামটা নেওয়া যেতে পারে। সো ইন্দিরা আইভিএফের এআরটি ব্যাঙ্কস আছে, অ্যান্ড যখনই এক ডোনার বা স্পার্ম ডোনার নেওয়া যায় ওদেরকে হামেশাই একটা রেজিস্টার্ড এআরটি ব্যাঙ্ক থেকে নিতে হয়। সো এভাবে আইভিএফের মধ্যে এক ডোনার বা স্পার্ম ডোনারটা ইউজ করা যেতে পারে। ওকে, আনহেলদি লাইফস্টাইলের কি প্রভাব পড়ে স্পামের ওপর? আনহেলদি লাইফস্টাইলের স্পামের উপর অনেকই প্রভাব পড়ে। লাইক যদি আমি স্টার্ট করি, হেভি স্মোকিং বলুন, হেভি অ্যালকোহল কনজামশন বলুন, বা আনহেলদি ফুড হ্যাবিটস বলুন, বা ওভারওয়েট বলুন। সো এইসব ফ্যাক্টরসের মধ্যে কী হয়, স্পামের অনেকটা অক্সিডেটিভ স্ট্রেসটা বেড়ে যায়, অ্যান্ড এটা নিয়ে স্পামের ডিএনএ ড্যামেজটা হতে পারে, অ্যান্ড দ্যাট ক্যান ইভেনচুয়ালি লিড টু পুয়ার স্পাম প্যারামিটার্স। সো এটা একটা ফ্যাক্টর হতে পারে। হট টাব, টাইট আন্ডারওয়্যার বা বাইসাইকেল চালানোর জন্য কি স্পামের ওপর কোনো এফেক্ট হতে পারে? এক্সেসিভ হিট প্রোডাকশন, মানে যে অ্যাক্টিভিটি থেকে এক্সেসিভ হিট প্রোডাকশন হবে সে জিনিসটা কিন্তু, যেমন বললেন তুমি এক্সেসিভ হট টাব ইউজ বা বাইক চালানো বা টাইট আন্ডারগার্মেন্টস পরা, সেটা অ্যাকচুয়ালি স্পাম প্রোডাকশন আর স্পাম কোয়ালিটিকে এফেক্ট করতে পারে। ইয়েস, একটা মিথ রয়েছে যে আইভিএফ বাচ্চারা ন্যাচারালি কনসিভ বাচ্চাদের থেকে কম হেলদি, এর ব্যাপারে তুমি কি বলবে? এটা অ্যাকচুয়ালি একটা মিথ আমি বলবো। আইভিএফ কিছু নেই, আইভিএফ শুধু একটা প্রসেস যেখানে প্রেগনেন্সি আসতে হেল্প করা হয়। লাইক এগ নিয়ে স্পার্ম নিয়ে এমব্রিও বানিয়ে আমরা হেল্প করছি কি একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। আইভিএফ পারসে কোনো প্রবলেম হয় না বাচ্চাদের, কিন্তু যদি ধরুন আইভিএফ করা হচ্ছে একটা বেশি এজে, সো জাস্ট বিকজ অফ মাদার্স এজ বাচ্চাদের মধ্যে কিছু প্রবলেমটা আসতেই পারে, সেটা তো ন্যাচারাল কনসেপশনেও আসতে পারে। দ্য অনলি প্রবলেম যেটা আমরা দেখি আইভিএফের মধ্যে সেটা হয় মাল্টিপল প্রেগনেন্সি, মানে টুইন্সের চান্সটা একটু বেশি থাকে। সো যদি টুইন প্রেগনেন্সিটা বেশি থাকবে তাহলে ও বাচ্চাদের একটু আর্লি ডেলিভারি হওয়া বা বার্থ ওয়েটটা কম হওয়া চান্সেসটা একটু বেশি থাকে। সো এটাই একটা ডিফারেন্স হয় অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রেগনেন্সি আর আইভিএফের মধ্যে, কি আইভিএফের মধ্যে চান্সেস অফ মাল্টিপল প্রেগনেন্সিটা একটু হাই থাকে। এটা যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে আমরা আইভিএফের মধ্যে ইলেকটিভ সিঙ্গেল এমব্রিও ট্রান্সফারটা করতে পারি, মানে আমরা একটা করে যদি বাচ্চা দিই তাহলে ওদের আউটকামটাও একটা ন্যাচারাল প্রেগনেন্সির আউটকামের মতনই হবে। ইনফার্টাইল কাপলসদের জন্য প্যারেন্টহুড একটা হোপ, এবং এই হোপটাকে ইউজ করে অনেক বিজনেস ফর্ম করা হয় সোসাইটিতে। জেনারেলি এমন কিছু কাপলসরা রয়েছে যারা কনসিভ করার জন্যে অল্টারনেটিভ ট্রিটমেন্টের সাহায্য নেয়, যেরকম অন্ধবিশ্বাসকে মাথায় নিয়ে কোনো সাধু বাবার কাছে যাওয়া, অনেক টাকা তারা খরচা করে ফেলে। সেই ব্যাপারে আপনার কি বক্তব্য? আনফর্চুনেটলি ইন্ডিয়াতে এটা এখনও একটা খুব কমন প্র্যাকটিস, কি প্রেগনেন্সি না হলে তাহলে সাধু বাবার কাছে লোকেরা এখনও যায়। বাট আমি এটাই বলবো কি এর কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা নয়। এই যে টাইম, যে টাকাটা এরা ওদের কাছে নষ্ট করে দিচ্ছে, এটা কিন্তু ওদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরা যখনই কারো কাছে যাচ্ছে যারা এদেরকে গ্যারান্টি দিচ্ছে কি হ্যাঁ আমরা এভাবে বা সেভাবে ওদেরকে প্রেগনেন্সি অ্যাচিভ করতে হেল্প করব, তাহলে ওদেরকে জিজ্ঞেস করা উচিত কি
ওদের সাকসেসটা কী আছে বা ওদের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা বা ডেটাটা কী আছে কি ওরা কীভাবে হেল্প করবে কনসিভ করতে। এই জিনিসের মধ্যে পড়ে এরা যতটা কাপলসরা যতটা টাকা যতটা টাইম নষ্ট করে দেয় এই জিনিসটা এদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ইভেনচুয়ালি যখন অবধি এরা বুঝতে পারে কি হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, কি আমরা অনেকটাই টাকা খরচা করে ফেলেছি, তখন অবধি অনেকটাই অ্যাকচুয়ালি এদের ফাইন্যান্সিয়াল আর ইমোশনাল লসটা হয়ে যায়। তো আমি এদেরকে এটাই বলবো কি কিছুই ট্রিটমেন্ট অপ্ট করার আগে একবার আপনাকে কিন্তু ইনফার্টিলিটি এক্সপার্ট সাথে কথা বলা উচিত। কিছু ক্লিনিকরা বলে যে তাদের আইভিএফ সাকসেস নাকি 100%, এটা কি পসিবল? এটা কতটা সত্যি? দেখো, অ্যাজ এ ডক্টর আমি আপনাকে বলবো এখন অবধি এরকম কোনো ট্রিটমেন্টটা আসেনি যার সাকসেস চান্সটা 100% হয়। না তো আইভিএফ, যে কোনোই ট্রিটমেন্টের সাকসেসটা কিন্তু 100% নয়, এটা সবাইকে বোঝা উচিত। সো আইভিএফ অ্যাকচুয়ালি প্রবাবিলিটির উপর কাজ করে। পেশেন্টের এজটা কেমন আছে, ওদের ডায়াগনোসিসটা কী আছে, ওরা কী রকম আইভিএফ সেন্টারটা সিলেক্ট করেছে ট্রিটমেন্টের জন্যে। বেস্ট অফ দ্য বেস্ট কেসেসের মধ্যেও যদি ফিমেল পার্টনারটা একটু ইয়াং থাকে, পার আইভিএফ অ্যাটেম্প্ট সাকসেস রেটটা সামওয়্যার অ্যারাউন্ড 50 to 55%-এর কাছাকাছি থাকে। সো 100% সাকসেস রেট ইজ আ মিথ। বুঝলাম সেটা। এবং আমার পরের প্রশ্নে আমি চলে যাব, খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা সবাই একটা খুব ফেমাস মুভি জানি, গুড নিউজ, যেই মুভিতে দেখানো হয়েছিল যে কাপলের এগ বা স্পার্ম যেটা এক্সচেঞ্জ হয়ে যায় অন্য কাপলের সঙ্গে। এটা কি অ্যাকচুয়ালি সম্ভব, বা তোমার জীবনে কি এরকম ঘটতে তুমি দেখেছো তোমার ক্লিনিকে? অ্যাকচুয়ালি ইন্দিরা আইভিএফে এটা পসিবল নয়। আমি বলছি কেন। আমরা একটা টেকনোলজি ইউজ করি যাকে ইলেকট্রনিক উইটনেসিং বলা যায়। সো ইলেকট্রনিক উইটনেসিংয়ে কী হয় কি যে কাপল হয় তাদের এগ और স্পার্মটা ইলেকট্রনিক্যালি ট্যাগ হয়ে যায়। সো অ্যাপার্ট ফ্রম ম্যানুয়াল চেকআপ তো সব জায়গায় হয়, যেখানে এমব্রিওলজিস্টরা ডাবল চেক করছে দ্যাট উই আর মিক্সিং দ্য রাইট এগ অ্যান্ড দ্য রাইট স্পার্ম, বাট এই ইলেকট্রনিক উইটনেসিংটা ওকে কিন্তু ডাবল চেক করে। আমাদের ল্যাবে 15 স্টেপ প্রসিজার আছে এটা এনশিওর করার জন্যে কি যে এগ আর স্পার্মটা আমরা অ্যাকচুয়ালি মিক্স করছি, ফার্টিলাইজ করছি, তারা কিন্তু কাপলকেই বিলং করে। সো ইন আওয়ার ক্লিনিক ইন ইন্দিরা আইভিএফ ইটস নট পসিবল। অলরাইট, জেনে ভালো লাগলো। তো এখন অনেক আইভিএফ সেন্টার্স খুলে গেছে, কেউ বলে 100% সাকসেস রেট, কেউ বলে 25,000 to 50,000-এর মধ্যে এটা আইভিএফটা পসিবল হতে পারে, আবার কেউ মানি ব্যাক গ্যারেন্টিও দেয়। তো এত কনফিউশনসের মধ্যে কাপলসরা কিভাবে তাদের আইভিএফ সেন্টার সিলেক্ট করবে? আমি অ্যাকচুয়ালি অ্যাডভাইস করব যে কোনো কাপল যখনই আইভিএফ সেন্টারটা সিলেক্ট করবে, এই 4 পয়েন্টটা কিন্তু আগে দেখে নিতে হবে। পয়েন্ট নাম্বার 1, ও আইভিএফ সেন্টারে সাকসেস রেটটা কেমন আছে আর ওদের সাকসেস স্টোরিজটা কেমন আছে। সো যেমন ইন্দিরা আইভিএফে মোর দ্যান 1,75,000 পজিটিভ প্রেগনেন্সিসটা আমরা রেকর্ড করেছি, অ্যান্ড আমাদের সাকসেস রেট ইজ মোর দ্যান 70%। সো ওদের ডাটা কি আছে, ওরা কত পার্সেন্ট সাকসেসটা অফার করছে সেটা সবচেয়ে আগে জেনে নেওয়া উচিত। সো সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কি ডক্টরসের এক্সপিরিয়েন্সটা কেমন আছে, তাদের এক্সপার্টিসটা কেমন আছে, ওরা কত ভালো করে ডায়াগনোসিসটা করতে পারছে, ওরা কত ভালোভাবে প্রসিজারটা বোঝাতে পারছে, ওর কত কমফর্টেবল আছে অ্যাকচুয়ালি পেশেন্ট উইথ দ্য ডক্টর। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিকজ ইটস আ লং জার্নি, ইটস অ্যান ইমোশনাল জার্নি। Third and most important part হবে টেকনোলজিস উইচ আর অ্যাভেলেবল উইথ দ্য আইভিএফ সেন্টার, ওদের ল্যাবটা কেমন আছে। সি আইভিএফ ট্রিটমেন্ট একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট, ওকে। সো এখানে কী রকম এমব্রিওলজি ল্যাব আছে, কি টেকনোলজিটা ইউজ করা হচ্ছে টু মেক এমব্রিওস, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। এই যে টেকনোলজিক্যাল এডুকেশনটা, এটা তো কমন লোকের নলেজের বাইরে। সো হাউ ডু দে চেক above all this? এই সব ইনফরমেশনটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি ওদের পেজে থাকে, ইয়া পেশেন্টরা যখন কনসালটেশনে জেনে যায় তখন জিজ্ঞেস করতে পারে। লাইক দেয়ার আর সার্টেন টেকনোলজিস, আমি বলবো ক্লোজ ওয়ার্কিং চেম্বারটা হলো যেমন। সো হোয়াট ইজ আ ক্লোজ ওয়ার্কিং চেম্বার? অ্যাকচুয়ালি আইভিএফের মধ্যে একটা শরীরের বাইরে করা হবে, স্পার্মটা বাইরে নেওয়া হবে আর বাচ্চাটা বাইরে তৈরি করা হবে। এই বেবিকে যদি আমরা একটা গর্ভের মতন এনভায়রনমেন্টের মধ্যে রাখি তাহলে ওদের চান্সেস টু ডেভেলপ ওয়েল অ্যান্ড ইনটু আ ভেরি গুড এমব্রিও ইজ মাচ হায়ার। সো এটাই হয় অ্যাকচুয়ালি ক্লোজ ওয়ার্কিং চেম্বার, যেটা কি ইন্দিরা আইভিএফ ইউজ করে।
সেকেন্ড আমি এক্সাম্পল দেবো আপনাকে ইলেকট্রনিক উইটনেসিং সিস্টেম যেটা আমি বলি, এটা হয় যেখানে টু মিনিমাইজ দ্য রিস্ক অফ গ্যামেট মিক্সিং। লাইক ইলেকট্রনিক উইটনেসিংয়ে হয় যে মেয়েদের যে ওয়াইফের যে এগস হয় তাদের উপর একটা ইলেকট্রনিক ট্যাগ দেওয়া হয়, অ্যান্ড যে হাজব্যান্ডের স্পাম হয় তাদের উপরও একটা ইলেকট্রনিক ট্যাগ দেওয়া হয়। সো জাস্ট টু এনশিওর কি যে এগ আর স্পাম আমরা মেশাচ্ছি সে দ্যাট বিলংস টু দ্য সেম কাপল। ওকে, সো গ্যামেট মিক্সিংটা হয় না এরকম করে। সো এরকম করে অনেক টেকনোলজিস আছে যেটা উইচ মেক আইভিএফ মোর সাকসেসফুল অ্যান্ড মোর সেফ ফর দ্য কাপল। এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক আইভিএফ সেন্টারে ডিসপ্লেও করা রাখে বা পেশেন্টরা অ্যাক্টিভলিও জিজ্ঞেস করতে পারে। অ্যান্ড ফোর্থ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয় যেটা যে আপনি বলছেন কি কীভাবে পেশেন্টরা বুঝবে। সো গুগল রিভিউ ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার। বিফোর গোয়িং টু দ্য আইভিএফ সেন্টার ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক দ্য গুগল রিভিউ। ওখানে পেশেন্টরা অ্যাকচুয়ালি নিজের এক্সপিরিয়েন্সটা লেখে, নিজের ওদের কীভাবে আইভিএফটা হয়েছে, ওদের কীভাবে ওরা সাকসেস পেয়েছে যে স্টোরিজটা লেখা থাকে। সো যদি কোনো সেন্টারে গুগল রেটিংটা 4 বা 4.5 উপর থাকে সে আইভিএফ সেন্টারটা নিশ্চয়ই ভালো হবে। অ্যান্ড যখন আপনি এর রিয়েল লাইফ স্টোরিজটা পড়বেন তখন আরও আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ হাউ দ্য আইভিএফ সেন্টার ইজ ওয়ার্কিং। লাইক যদি অ্যাজ আ পেশেন্ট যখন পেশেন্টরা দেখতে পারে কি হ্যাঁ ওদের ট্রিটমেন্ট নিয়ে সফলতা ওরা পেয়েছে, তাহলে ওদেরও একটু এনকারেজমেন্টও হয় কি হ্যাঁ যখন ওরা পেয়েছে তাহলে আমরাও পেয়ে যাবো। সো দিজ আর দ্য 3-4 ফ্যাক্টরস যেটা আমি বলবো কি একটা আইভিএফ সেন্টার সিলেক্ট করা আগে এই 4 ফ্যাক্টরসটা দেখে নেওয়া উচিত। তো ডক্টর আকাঙ্ক্ষা, কলকাতার কাপলসদের জন্য আপনার ফাইনাল মেসেজ কি? কলকাতা কাপলসের জন্য আমার মেসেজ রইল, আপনার অ্যাওয়ারনেস আপনার নলেজটা কিন্তু আপনার স্ট্রেংথ, এটা আপনি ওয়াইজলি ইউজ করুন। কারাও কথা শুনে, লোকেদের কথা, সমাজের কথা শুনে বা গুগলে সার্চ করে ভয় পাবেন না। আজকেই একটা প্রপার কনসালটেশনটা বুক করুন, একটা ডক্টরের সাথে দেখা করুন। একটা ফাইনাল ডায়াগনোসিসের পরে নিশ্চয়ই আপনি ডেফিনেটিভ ট্রিটমেন্টটা পাবেন। লাইফস্টাইল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে একটা হেলদি লাইফস্টাইলটা ফলো করুন, ডায়েটটা ইমপ্রুভ করুন, এক্সারসাইজটা রেগুলারলি করতে হবে। এটা কিন্তু খুবই সায়েন্টিফিক্যালি ব্যাকড আপ ট্রিটমেন্ট আছে। ফাইনাল ডায়াগনোসিসের পরে এটা কম্পালসারি না কি ডক্টর আপনাকে আইভিএফই অ্যাডভাইস করবে। অনেক ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আছে যেটা ন্যাচারাল কনসেপশনের জন্যেও হেল্প করে। সো সব জিনিস সবসে আগে একটা ভালো কনসালটেশনটা নিন। নিজের এজ আর নিজের ডায়াগনোসিসটাকে সবসময় মাথায় রাখবেন। এজ আর টাইম একটা এরকম ফ্যাক্টর আছে যেটা কি আমরা রিটার্ন নিয়ে আসতে পারবো না। সো যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্টটা নেবেন তার সফলতাটা সেরকমই কিন্তু হবে। সো টাইমলি ট্রিটমেন্টটা নিন, নিশ্চয়ই আপনার ট্রিটমেন্টটা সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। ডক্টর আকাঙ্ক্ষা, থ্যাংক ইউ সো মাচ আপনার ভ্যালুয়েবল ইনসাইটসের জন্যে এবং কলকাতা শহরের লোকেদের ইনফার্টিলিটির ওপর আরও এডুকেট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকের এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। যদি এই এপিসোড আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে এই এপিসোডের নলেজ যাদের দরকার তাদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি অ্যাঙ্কার স্নেহাশ্রী বিডিং গুড বাই ফ্রম খুশখবরি কা মন্ত্র। মনে রাখতে হবে নলেজই আপনার খুশখবরির প্রথম স্টেপ।